হেই, হ্যালো, সবার কি অবস্থা? আহ, দুইটা ব্যাপার। প্রথম কথা হলো, আমি বারবার এখন থেকে আর বলবো না ভাবছি ভিডিওতে যে আমি খালিদ ফারহান, আমি অমুক অমুক, বিকজ আপনারা অনেকে এখন ইতিমধ্যে বুঝে জেনে গেছেন আমাকে, বা যারা জানে না তারা এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখলে জেনে যাবেন। দ্বিতীয় পয়েন্ট হলো, আমার পিছনে ব্যাকড্রপটা কেমন। এটা কিন্তু ব্যাকড্রপ না, এটা আসল দেয়াল। আমার বাসায় এমন কোনো দেয়াল নাই যেটা এক দেওয়াল, মানে এক কালারের দেয়াল, এবং অন্য কোনো অবস্ট্যাকল নাই পিছনে, এবং সামনেও বসার মতো জায়গা আছে এরকম কিছু নেই। So আমি বারান্দার একটা চিপার মতো জায়গা ম্যানেজ করেছি ভিডিওর জন্য। এই পাশে হলো বাইরের পরিবেশ, আমি থাকি 9 তলায়। আর এদিকে হলো আমার রুম। তো যাই হোক, আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি, কেন, কিভাবে করে, এবং আশা করি এই ভিডিও দেখার পর ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে করে, আপনি করতে পারবেন নাকি, এরকম যত প্রশ্ন আছে আপনার মনে সব সলভ হয়ে যাবে। আমি চেষ্টা করব যত সহজ করে বোঝানো যায় বোঝানোর। আমরা প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি ক্লাস 2-তে এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা করেছিলাম। সো আমি এদিকে কোথাও, না সরি এদিকে না, এদিকে এদিকে কোথাও আমি দিয়ে দিব ভিডিওটা এই ভিডিওর শেষে। সো আপনারা ক্লিক করে তখন ওইটাও দেখতে পারবেন। তো যাই হোক, আসুন আমরা কথা বলি ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি। আপনারা আমার এই চ্যানেলটা যারা ফলো করেন, প্যাসিভ জার্নাল বাংলাদেশ এই চ্যানেলটা যারা ফলো করেন, তারা বেশিরভাগই অনেক ভেটারেন। আপনারা অনেকেই ইন্টারনেট মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার। সো আপনাদের কাছে, আপনারা হয়তো সব জানেনই। সো এই ভিডিওটা মেইনলি বিগিনারদের জন্য, বা যারা ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড তাদের জন্য। এবং আশা করি পর্দা চলে আসছে বাতাসে। সো আমি আশা করি আপনাদের কারো সমস্যা হবে না। আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কি ইত্যাদি। জানালাটা আটকায় নেই, ওয়েট। পারফেক্ট। সো ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি? প্রথম কথাই হলো, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং ব্যাপারটাকে অনেকে গুলিয়ে ফেলেন। ফ্রিল্যান্সিং মানে হলো আপনি কারো কাজ করে দিচ্ছেন। আউটসোর্সিং একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে অন্য কেউ কাজ করিয়ে নিচ্ছে। ধরেন আমার একটা কোম্পানি আছে, আমি আমেরিকায় থাকি। আমার একটা কাপড়ের কোম্পানি আছে। আমি আমার কাজ হলো, মানে আমার কোম্পানির জন্য আমি এখন কাপড়ে বোতাম লাগাতে হবে বা জামা বানাতে হবে, এরকম কিছু। ঠিক আছে? তো আমি দেখলাম যে আমি যদি আমেরিকা জামা বানাই, আমার মিনিমাম বেতন দিতে হবে সবাইকে ঘন্টায় $20, কথার কথা আমার শ্রমিকদের। কিন্তু আমি যদি দূর দেশ বাংলাদেশে বা দূর দেশ চায়নায় যে এটা বানায় নিয়ে আসি, জাহাজে করে যাবে, কাপড় রেডি হবে, জাহাজে করে চলে আসবে, তাহলে আমি পার ঘন্টায় $5-6 মধ্যে আমি ম্যানেজ করতে পারবো, হয়তো আরো কমে ম্যানেজ করতে পারবো। তো এই যে যে আমি পাঠালাম দূর দেশে, জাহাজে করে গেল, কাপড় চোপড় রেডি হয়ে আবার আসলো, এই প্রসেসটার নাম হলো আউটসোর্সিং। ঠিক আছে? বাংলাদেশের যে কোম্পানি গার্মেন্টস এর কাজটা নিল আমার থেকে, এবং তাদের নিজেদের কর্মী দিয়ে কাজটা করিয়ে দিল, এই বাংলাদেশের কোম্পানিটা যে কাজটা করলো ওই ব্যাপারটা হলো ফ্রিল্যান্সিং। হেলিকপ্টার আসছে। সো আজকে আমাদের ভিডিওর মধ্যে যত রকম ডিস্ট্রাকশন হয় সব ডিস্ট্রাকশন আসছে আশা করি। তো আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কি আমরা বুঝলাম। এখন আমরা নেক্সট যে ব্যাপারটা বোঝার চেষ্টা করবো সেটা হলো আমরা কিভাবে করতে পারি। আমরা তো জামা বানাবো না, আমরা অনলাইন এন্টারপ্রেনার, আমরা আমরা কাজ করব ডিজিটাল কাজকর্ম। সো এখন আমাদের টাইপ একটা এক্সাম্পল দিই আমরা। ধরেন আমরা একটা আমেরিকান কোম্পানি। হেলিকপ্টারটা কি আসলেই কাছাকাছি চলে আসছে? সো না, সিরিয়াস। সো একটা আমেরিকান কোম্পানির একটা ওয়েবসাইট বানাতে হবে। তো সেই আমেরিকান কোম্পানি এখন ভাবলো আমি ওয়েবসাইট বানাবো, আমি আমার ওয়েবসাইট বানাতে $5-10 হাজার খরচ হয়ে যাবে। আমি কিভাবে আমার টাকা বাঁচাতে পারি কোয়ালিটি সেম রেখে কাজের, আমি চাই না বাজে কোয়ালিটির ওয়েবসাইট পেতে। তো আমি কি করব? আমেরিকান কোম্পানির কথা বলছি, সে কি করবে? সে যেটা করতে পারে, সে ঠিক করলো যে আমাদের দেশে ওয়েব ডেভেলপার আছে, আমেরিকায় ওয়েব ডেভেলপার আছে, আবার অনেক দূর সেই বাংলাদেশেও তো ওয়েব ডেভেলপার আছে, ইন্ডিয়াও তো ওয়েব ডেভেলপার আছে, চায়নাও তো আছে, ফিলিপাইনেও তো আছে। সো ওদেরকে যদি আমি হায়ার করতে পারি, ওদেরকে আমার এত টাকা দিতে হবে না, কারণ এমনিতেই $1 ওদের 80 টাকা। সো ওরা কনভার্সনে এমনিতেই বেশি পাবে। সো দেখা যায় যেই ওয়েবসাইটটা বানাতে আমার $5-10 হাজার খরচ হতো, ওই ওয়েবসাইটটা আমি দেখা যাবে $2-3 হাজার বানিয়ে ফেলতে পেরেছি। আমেরিকান কোম্পানির কথা বলছি। অন্যদিকে যে ওইসব দেশে কাজটা পাচ্ছে সেও খুশি, কারণ তার কাছে $1-2 হাজারই অনেক, এবং তার কারেন্সি কনভার্সনের কারণে তার টাকাও অনেক বেড়ে যাচ্ছে পরে। সো দুই পক্ষই হ্যাপি। এখন কথা হলো, এই যে যে একটা আমেরিকান কোম্পানি এবং এই যে যে একটা ফ্রিল্যান্সার যে জানে কাজ করতে, এই দুইজন মিলবে কিভাবে? এই দুইজন মিলার জন্য যে পদ্ধতি বা যেই জায়গা সেটা হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেস আর কিছুই না, বিভিন্ন ওয়েবসাইট। যেই ওয়েবসাইটের কাজ হলো বায়ার এবং সেলারদের মিলানো, একই সাথে বায়ার যাতে পেমেন্ট দেয় এবং সেলার যাতে পেমেন্ট পায়, এই ব্যাপারটা মনিটর করা। সো এই পুরো কাজটার জন্য এই মার্কেট প্লেস গুলো একটু কমিশন নেয়। সো মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে পপুলার হলো আপওয়ার্ক। আপওয়ার্ক ছাড়াও আছে
freelancer.com আমি খুব একটা রিকমেন্ড করি না। আপওয়ার্কই সবচেয়ে ভালো, সবাই জানে। এবং আপনি যদি আপনার স্কিলের ব্যাপারে কনফিডেন্ট হন তাহলে অবশ্যই আপওয়ার্ক দিয়ে আপনার কাজ শুরু করতে হবে, এবং আমি রিকমেন্ড করবো আপনার আপওয়ার্কেই ট্রাই করেন প্রথমে। আর ইন্ডিভিজুয়াল স্কিল সেটের জন্য, যেমন ধরেন আপনি ভালো রাইটার, শুধু রাইটারদের জন্য অনেক মার্কেট প্লেস আছে, যেমন আই রাইটার, টেক্সট ব্রোকার, প্যাসিভ জার্নালেও আমরা রাইটার নেই। শুধু ডিজাইনারদের জন্য অনেক ওয়েবসাইট আছে, শুধু ভয়েস আর্টিস্টদের জন্য অনেক ওয়েবসাইট আছে, শুধু ভিডিও এডিটিং যারা পারে তাদের জন্য অনেক ওয়েবসাইট আছে, এরকম আলাদা আলাদা ওয়েবসাইট তো আছে। বাট আপওয়ার্ক হলো একটা জায়গা যেখানে প্রায় 400 স্কিল আছে আই থিঙ্ক। এই 400-500 স্কিলের উপরে বিভিন্ন রকম কাজ দেয় মানুষ, এবং যারা কাজ পারে তারা বিড করে ওই পোস্টে, তারা বলে যে হ্যাঁ আমি তোমার কাজটা এত টাকায় করে দিতে পারবো। তারপর অনেক যখন বিড আসে, বিড মানে নিলাম টাইপ, বিড আসার পরে ওই মানুষটা, যে ক্লায়েন্ট যার জব, সে ঠিক করে যে হ্যাঁ ওর বিটটা ভালো, ওকে আমি সিলেক্ট করি, ও আমার কাজটা করে দিবে। সিলেক্ট করে, এরপর সে টাকাটা আপওয়ার্কের কাছে জমা দেয়, তারপর এই লোকটা কাজ করে দেয়, আপওয়ার্ক তাকে টাকা দিয়ে দেয়। সিম্পল, এই হলো ফ্রিল্যান্সিং। এখন কথা হলো, ফ্রিল্যান্সিং কি সবার জন্য? উত্তর হলো না, ফ্রিল্যান্সিং কোনোভাবেই সবার জন্য না। ফ্রিল্যান্সিং সাধারণ চাকরি থেকে অনেক বেশি কঠিন অনেকাংশেই। তার কারণ হলো দুইটা কারণ। অ্যাকচুয়ালি দুইটা কারণ না, অনেকগুলা কারণ, বাট দুইটা কারণ বেশি ইম্পর্টেন্ট আমরা বলবো। প্রথম কারণ হলো, অনেকেই ভাবে যে যেহেতু আমি বাসায় বসে কাজ করছি, যেহেতু আমি ল্যাপটপে বসে কাজ করছি, বা যেহেতু আমি পিসিতে বসে কাজ করছি, যেহেতু আমি দৃশ্যত অনেক কষ্ট করছি না, সো হয়তো কাজটা কঠিন না। ব্যাপারটা একদমই না। ফ্রিল্যান্সিং ধরেন, ফ্রিল্যান্সিং প্রত্যেকটা জব পাওয়া ফ্রিল্যান্সিং এ সাধারণ চাকরি পাওয়ার থেকে অনেক বেশি কঠিন। সাধারণ চাকরিতে আপনি যখন দেখবেন যে, যেমন ধরেন আমি ব্যাংকে সে ইন্টার্নশিপ করেছি, আমি আমার কথা বলি, আমরা যখন ইন্টার্নশিপ করতাম তখন একটা ইন্টার্নশিপের জন্য কয়টা অ্যাপ্লিকেশন আসতো? হাইয়েস্ট ধরেন ব্যাংকেশিয়ার 103টা ব্রাঞ্চ ছিল, প্রত্যেকটা ব্রাঞ্চেও যদি একটা ইন্টার্ন নেওয়া হতো তাহলে 3 মাস পর পর 103টা ইন্টার্ন নেওয়া হতো। 103টা অবশ্যই নেওয়া হতো না, দেখা যেত 50-60টা ইন্টার্ন নেওয়া হতো। সো এই 50-60টা পজিশনের জন্য অ্যাপ্লিকেশন আসতো ধরুন 500 বা 1000 এরকম। আমি কালকে রাতে ঘুমাই নাই, প্রায় 2 দিন হয়ে গেছে আমি জেগে থাকছি। এমন না আমি অনেক কাজ করতেছি জেগে থেকে থেকে, কালকে সারা রাত গেছে আমার গল্পের বই পড়ে। সো এখন কেমন জানি, এখন আমি ঘুমাতেও চাই না, কারণ আমি একটু পর খেলতে যাব। সো চায়ের উপর বেঁচে আছি বলা যায়। তো যাই হোক, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, কি নিয়ে কথা বলছিলাম আমি ভুলে গেছি। তো তো আমরা আবার প্রথম থেকে শুরু করি। তো ব্যাপার যেটা হয় যে, ধরেন আপনি একটা ফ্রিল্যান্সার। আচ্ছা, সিরিয়াসলি কিন্তু এটা সম্ভবত এই কারণে হয়েছে যে আমি যেহেতু 2 দিন ঘুমাই না, 2 দিন না, ঠিক 1.5 দিন হবে, 2 দিন হতে যাচ্ছে, সেই জন্য সম্ভবত আমি আউলায় যাচ্ছি, কিছু মনে থাকছে না। আর আমি এই কথাগুলো কেন বলছি জানেন? এই কথাগুলো আমি বলছি যাতে আমার মনে পড়ে আমি কি নিয়ে কথা বলছিলাম। দুঃখজনক ভাবে আমার তাও মনে পড়ছে না। তো আমরা আবার একটু আগে থেকে শুরু করি। তো এই যে যে মার্কেট প্লেস এই আমাদেরকে মিলিয়ে দিল এবং মার্কেট প্লেস ওভারসি করলো, মনে পড়ছে? সো ব্যাংকেশিয়া 53টা 50-60টা পজিশন ছিল ইন্টার্নশিপের। সো 50-60টা পজিশনের জন্য 500-র মতো ধরেন হাইয়েস্ট সিভি আসলো, ঠিক আছে? সো 500 সিভি থেকে 50টা, রেশিওটা কিরকম? 10টা, প্রত্যেক 10 জনের মধ্যে একজন সিলেক্ট হবে, এরকম, তাই না? তো এখন আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা চিন্তা করেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এখন ব্যাংকেশিয়া তো শুধু বাংলাদেশের মানুষ অ্যাপ্লাই করছে, তাই না? শুধু বাংলাদেশের গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করছে, শুধু ওই বছরে গ্র্যাজুয়েশন করেছে এরকম কিছু মানুষ অ্যাপ্লাই করছে, তাই না? কিন্তু আমরা যদি চিন্তা করি, যখন একটা মার্কেট প্লেসে একটা জব পোস্ট হয়, আমেরিকা থেকে একজন একটা জব পোস্ট দিল, কথার কথা পুরো পৃথিবী থেকে ওই জবটা অ্যাপ্লাই হচ্ছে। একটা জবের জন্য দেখা যাচ্ছে কখনো কখনো 200-300টাও অ্যাপ্লিকেশন জমা পড়ে যাচ্ছে। সো ওই দিক থেকে যদি চিন্তা করেন, আপনার স্কিল যদি অনেক ভালো না হয় তাহলে আপনার ওই জবটা পাওয়ার চান্স খুব কম। এটা গেল একটা একটা অবস্ট্যাকল, একটা কঠিন পথ, যে স্কিল ভালো হতে হবে তাহলে আপনার জব পাওয়ার চান্স আসবে। সেকেন্ড ব্যাপার হলো, যদি যদি আপনার স্কিল ভালো হয়, তাও আরো তো অনেক মানুষ আছে যাদের স্কিল ভালো, তাই না? সো আপনি কিভাবে নিজেকে স্ট্যান্ড আউট করতে পারবেন যে না সবারই স্কিল ভালো, কিন্তু তারপরেও তোমার আমাকে সিলেক্ট করা উচিত, এটা আপনি বায়ারকে কিভাবে বুঝাবেন বা ক্লায়েন্টকে বুঝাবেন কিভাবে? সো এই এই ব্যাপারটার জন্য আমি বলবো যে, ধরেন 80% আপনার স্কিল, 10% ধরুন
হার্ডওয়ার্ক আর 10% হলো গিয়ে লাক। এটা আপনার লাগবে যদি আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হতে চান, স্পেশালি ইনিশিয়াল স্টেজে। বিকজ আপনি যখন ইনিশিয়াল স্টেজে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন, তখন আপনার কোনো রিভিউ থাকবে না প্রোফাইলে। বায়াররা আপনাকে হায়ার করতে হেজিটেন্ট ফিল করবে। বায়াররা ভাববে যে এর কোনো রিভিউ নাই, একে কি কখনো চিনি না, একে যে আমি টাকা দিব একে আসলে কাজ করবে নাকি, বা এ আমার সময় নষ্ট করবে নাকি। বায়াররা হয়তো ভাবে না যে আমার টাকা নষ্ট হবে, যেহেতু আপওয়ার্ক বা মার্কেট প্লেস গুলো হ্যান্ডেল করে ব্যাপারটা, কিন্তু তারপরে বায়ার ভাবে যে আমার সময় নষ্ট হবে নাকি, আমার কাজ খারাপ হবে নাকি। সো এরকম অনেক কারণে নতুনদের কাজ পাওয়া অনেক বেশি কঠিন। আহ, তারপরেও সব দিক থেকে যদি আমরা চিন্তা করি, ফ্রিল্যান্সিং যে কোনো দিক থেকে আহ, যারা কাজ জানে তাদের জন্য চাকরি বা অন্যান্য ক্যারিয়ার থেকে অনেক ভালো আহ, একটা জীবন পথ আমি মনে করি। তো আমরা ফ্রিল্যান্সিং কি জানলাম, আউটসোর্সিং কি জানলাম, এখন কথা হলো আমরা কিভাবে শুরু করব। প্রথম কাজ, স্টেপ ওয়ান। আমি ভিডিওতে কি বলো ওটাকে, ভিডিওর ডিজাইনিং এ খুব খারাপ, না হলে আমি এখান থেকে একটা স্টেপ ওয়ান এনে আপনাদের দেখাতাম, বা এখান থেকে একটা স্টেপ ওয়ান এনে দেখাতাম। আমি যেহেতু সেগুলো করতে পারবো না, আমি নর্মালি বলি। স্টেপ ওয়ান হলো গিয়ে আপনার ঠিক করতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন। একসাথে 50টা দিকে গেলে হবে না, যে আমি গ্রাফিক্স ডিজাইনও শিখবো, আমি ভিডিও এডিটিংও শিখবো, আমি আর্টিকেল রাইটিংও শিখবো, আমি পাইথন প্রোগ্রামিংও শিখবো, আমি রুবি অন রেলস শিখবো। হাজার হাজার ক্যাটাগরি আছে কাজের। আপনারা আপওয়ার্ক স্কিল লিস্ট লিখে গুগল করবেন। আপওয়ার্ক স্কিল লিস্ট লিখে যদি আপনি গুগল করেন, আপনি দেখবেন আপওয়ার্কে যত স্কিলের আন্ডারে কাজ পোস্ট করা হয় সব স্কিলের একটা লিস্ট পাবেন। ওখানে প্রায় 400-র মতো লিস্ট আছে সম্ভবত। সো ওই 400টা দেখেন আপনি, প্রত্যেকটা ক্লিক করলে ওই স্কিলের কি কি জব রিসেন্ট সময়ে পোস্ট হয়েছে আপওয়ার্কে সেটা আপনারা দেখতে পারবেন। সেটা দেখেন, দেখে ভাবেন যে এর এই ইন্ডাস্ট্রিটাকে আমি, এই ইন্ডাস্ট্রিতে কি আমি প্রবেশ করতে চাই, এই ইন্ডাস্ট্রিতে কি আমার কাজ করার ইচ্ছা আছে। দেখতে থাকুন, দেখে যে কোনো একটা বা দুইটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করুন যেই ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন। যেমন ধরুন আমি যখন শুরু করেছিলাম, আমি শুরু করেছিলাম রাইটার হিসেবে। তারপরে আমি আস্তে আস্তে চলে যাই এসইওতে। তারপরে রাইটার এসইও থেকে আমি আস্তে আস্তে কিছুদিন কাজ করি ওয়েব ডেভেলপমেন্টে, কিছুদিন কাজ করি ইবুকে, মানে এই সব বিভিন্ন। তারপরে আমি আস্তে আস্তে প্রজেক্ট ম্যানেজমেন্টে চলে যাই, আস্তে আস্তে আপওয়ার্ক থেকে বের হয়ে চলে আসি। তো আপনার যে প্ল্যানটা, প্রথম স্টেপ ওয়ান যেটা ছিল আমাদের, সেটা হলো আপনার ঠিক করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে বা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। সেকেন্ড কাজ হবে, সেকেন্ড, ওই ইন্ডাস্ট্রির কাজ ভালো মতো শিখা। সবচেয়ে বড় ভুল যেটা করে স্পেশালি বাংলাদেশি ফ্রিল্যান্সাররা, সবচেয়ে বড় ভুল যেটা করে, সে অল্প কিছু কাজ শিখে তারপরে ধপ করে যে দেখা যায় আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে ফেলছে এবং বিট করা শুরু করে দিচ্ছে। তাতে সে কাজ পায় না, তাতে অন্য ফ্রিল্যান্সারদের ক্ষতি হয়, তাতে বাংলাদেশের ইমপ্রেশন খারাপ হয়। বাংলাদেশের ইমপ্রেশন খারাপ হোক, অন্য ফ্রিল্যান্সারদের ক্ষতি হোক, এগুলো নিয়ে আমরা এখন অত ডিটেইলে যাব না। আমরা মেইন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো, তাতে আপনিও কাজ পাবেন না, সো আপনার কোনো লাভ নাই। এভাবে করে একটা কাজ যদি আপনি মানে কি বলে ভাগ্যের কারণে যদি একটা পেয়েও যান, চান্স খুবই কম। তারপরে দেখা যাবে সেকেন্ড কাজ পাবেন না। আর ওইটা যে কাজটা আপনি পেলেন ওটাই যদি আপনি একটা খারাপ রেটিং পেয়ে যান, তখন দেখা যাবে আপনার প্রোফাইলই ব্যান হয়ে গিয়েছে। সো এইসব কষ্টের মধ্যে কোনো যাওয়ার দরকার নেই। আপনি ঠিক মতো ভালো মতো যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ শিখুন, একটা জিনিস শিখুন, ভালো মতো শিখুন। সেকেন্ড কাজ যেটা হবে, সেকেন্ড না সরি, দুইটা স্টেপ তো আমরা বলে ফেলছি। সো থার্ড স্টেপ যেটা হবে সেটা হলো আপনার যেই কাজ, যেই ক্যাটাগরির কাজ আপনি শিখছেন, ওই ক্যাটাগরিতে আপওয়ার্কে প্রতিদিন যাবেন। আপনার অ্যাকাউন্ট থাকতে হবে না, আপনি এমনিই দেখতে পারবেন। ওই ক্যাটাগরিতে স্কিল লিস্ট থেকে ওখানে যাবেন, যে দেখবেন প্রতিদিন কিরকম জব পোস্ট হচ্ছে। দেখে আপনি নিজের মধ্যে ধারণা করার চেষ্টা করবেন যে এই যে যে জবগুলো, এই জবগুলো যদি আমি পেতাম তাহলে কি আমি করতে পারতাম। এই ব্যাপারগুলো নিয়ে ভাববেন। যদি আপনার মনে হয় যে, যেদিন আপনার মনে হবে যে না এই জবটা আমি করতে পারবো এবং আরো যে 50 জন মানুষ বা 500 জন মানুষ বিট করেছে তাদের থেকে ভালোভাবে আমি করতে পারবো, সেই দিন আপনি অ্যাকাউন্টটা খুলবেন আপওয়ার্কে। ঠিক আছে? আপওয়ার্কে যখন অ্যাকাউন্ট খুলবেন, আমি যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি তখন আমার ন্যাশনাল আইডি, বা ন্যাশনাল আইডি অবশ্য আমি পেয়েছি মাত্র এই বছর আমি ন্যাশনাল আইডি পেয়েছি, সো ন্যাশনাল আইডি না। তখন আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তখন আমার মোটামুটি ভাবে মানে তখন আমার 18 হয়নি অফিসিয়ালি, আসলে হয়েছে, অফিসিয়ালি হয় নাই। তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা যেটা করতে পারেন, আমি যেটা করেছিলাম, আমি আমার মায়ের নামে অ্যাকাউন্ট খুলেছিলাম। সো সব ডিটেল তার নামে দেওয়া ছিল। এখন অবশ্য আপওয়ার্ক অনেক সহজ হয়ে গিয়েছে, তখন একটু ঝামেলা ছিল, তখন আইডেন্টিটি নিয়ে অনেক ঝামেলা করতো আপওয়ার্ক। তো যখনই আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন বা যে কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, প্রথম কাজ হলো সব কিছু যেন আপনার সঠিক ইনফরমেশন থাকে। কারণ আপওয়ার্কে আপনার পরে ব্যাংকের ডিটেল দিতে হবে, আপওয়ার্কে আপনার পরে দেখা যাবে যে বাইরে এত গাড়ি। সো আপওয়ার্কে আপনার পরে ব্যাংকের ডিটেল দিতে হবে, আপওয়ার্ক আপনার কাছ থেকে বিভিন্ন সময়
আইডেন্টিটি ডকুমেন্ট চাবে। সো আপনার সব যদি শুরুতেই আপনি সঠিক জিনিসপত্র না দেন, যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, এবং একবার যদি ব্যান হয়ে যায় অ্যাকাউন্ট আর ফেরত পাওয়া সম্ভব হবে না। সো সবকিছু আসল ডকুমেন্ট দিয়ে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুললেন। অ্যাকাউন্ট খোলার পরে আপওয়ার্ক, আমি জাস্ট কথার কথা হিসেবে আপওয়ার্ক বলছি, আপওয়ার্ক যেহেতু সবচেয়ে ভালো, তার মানে ইন আপনার আপওয়ার্কেই কাজ করতে হবে। আপনি আপনার স্কিল অনুযায়ী আপনার পছন্দ মতো মার্কেট প্লেসে কাজ করতে পারেন, বাট আপওয়ার্ক যেহেতু সবচেয়ে ভালো, এই জন্য আমরা আপওয়ার্ককেই ফোকাস করছি। তো এই তো আপনি আপনি এখন কাজ জানেন, 3টা স্টেপ শেষ আমাদের। কাজ শেখা, কাজ ওই রকম কাজ পারবো নাকি এরকম কনফিডেন্স আসা, আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা, সব রেডি। ফোর্থ যে কাজ হবে সেটা হলো, আপওয়ার্কে দেখবেন আপনি বিভিন্ন স্কিল টেস্ট আছে। স্কিল টেস্টের খুব একটা ভ্যালু নেই এখন, কারণ সবাই জানে স্কিল টেস্টে চুরি চামারি করে পাস করা যায়। সো স্কিল টেস্ট নিয়ে খুব একটা বদার্ড হবেন না, বাট 1-2টা স্কিল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ফেলও করেন তাতেও সমস্যা নেই, ইন্টারনেটে এখন অ্যান্সার পাওয়া যায় আমাদের এসএসসি পরীক্ষার মতো। সো সো আপনারা আপনারা ওই 1-2টা এক্সাম দিবেন। আপওয়ার্কে এক্সাম দেওয়াটা খুব জরুরি না, বায়াররাও দেখে না কে কোন এক্সাম দিয়েছে। আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন, সুন্দর করে বায়ারকে বলবেন আপনি কি পারেন, আপনি কেন ভালো মতো পারেন ওটা, আপনাকে কেন হায়ার করা উচিত, এগুলো সুন্দর করে প্রোফাইলে লিখবেন। আপনি যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন তখন আপওয়ার্ক আপনাকে কিছু প্রোফাইলের স্যাম্পল দিবে, যে দেখো ভালো প্রোফাইল কিরকম হয়, দেখো এরকম প্রোফাইল বানানোর চেষ্টা করো, ওগুলো দিবেন। হাসি মুখের একটা প্রোফাইল পিকচার দিবেন আপওয়ার্কে, এবং তারপর আস্তে আস্তে বিট করা শুরু করবেন। পাগলের মতো বিট করবেন না, একদম কম দামে বিট করবেন না, যেহেতু আপনি নতুন, মানে এরকম মেন্টালিটি রাখবেন না যে আমি নতুন তাই আমি একদম কম দামে করে কাজ করার চেষ্টা করব। একটু কম দামে তো অবশ্যই করবেন অন্যদের থেকে, যেহেতু আপনাকে হায়ার করার ক্লায়েন্টের একটা রিজন থাকতে হবে। সেই রিজনটা আপনি যদি বিডের মধ্যে লিখে দিতে পারেন, যখন আপনি কোনো কাজে বিড করবেন তখন আপনার ক্লায়েন্টকে একটা চিঠির মতো, কভার লেটার যেটা আমরা বলি, আপনারা যারা চাকরি খুঁজেন বা বিজনেস কমিউনিকেশন টাইপ কোর্স করেছেন তারা জানেন কভার লেটার কি। কভার লেটারে আমরা বলি যে কেন আমাকে নেওয়া উচিত। তো কভার লেটারটা আপনি খুব ইন্টারেস্টিং ওয়েতে লেখার চেষ্টা করবেন, একটু হিউমারাস হওয়ার চেষ্টা করবেন। আমি যখন ফ্রিল্যান্সিং করতাম তখন আমি কভার লেটার যখন লিখতাম তখন আমি যখন কভার লেটার লিখতাম তখন আমি, দেখা যেত আমি ফ্রেন্ডস মানে টিভি শো ফ্রেন্ডসের রেফারেন্স দিতাম। দেখা যেত আমি বিভিন্ন ফানি কথাবার্তা লিখতাম। দেখা যেত আমি লিখতাম যে আমি কাজ করতে চাই কিন্তু এই সপ্তাহে আমি কাজ করতে পারবো না কারণ আমার বিড়াল অসুস্থ, পরের সপ্তাহ থেকে কাজ করতে চাই, এই হাবি জাবি। আপনি ট্রাই করবেন যেন আপনার এবং অন্যদেরটা একই রকম না হয়ে যায়, ঠিক আছে? এটা হবে আপনার টার্গেট কভার লেটার যখন আপনি লিখবেন। হোল্ড, হেই আম ব্যাক। সো ব্যাপারটা বুঝার চেষ্টা করুন, যদি আপনার কভার লেটার আরো 50 জনের কভার লেটারের মতোই হয়, আপনি নিজেকে ক্লায়েন্টের জায়গায় রেখে চিন্তা করুন, আপনাকে কেন আমি হায়ার করব? আপনি নতুন, আপনার প্রোফাইলে কোনো রেটিং নাই, আপনার কভার লেটারও বাকিদের কভার লেটারের মতোই দেখতে, আপনার কভার লেটার পরে আমার মজাও লাগছে না। সো আমি কেন আপনাকে হায়ার করব? কোনো কারণ নাই হায়ার করার, রাইট? সো আপনার কভার লেটারটা হতে হবে ইন্টারেস্টিং, হতে হবে হিউমারাস, হতে হবে ফানি, হতে হবে টু দ্য পয়েন্ট, এবং ক্লায়েন্টকে আপনার বুঝাতে হবে কভার লেটারের মধ্যে যে না, তুমি আমাকে হায়ার করলে ভুল করবা না, বরং যদি তুমি আমাকে হায়ার না করো তাহলে তুমি ভুল করবা, ঠিক আছে? তো এই হলো বিডিং করা শুরু করলেন, আপনি বিড করা শুরু করলেন। ফ্রিল্যান্সিং জগতে আপনার প্রথম ভিজুয়াল স্টেপ নিলেন বলা যায়। এবং প্রথম দিকে আপনি কাজ পাবেন এরকম চান্স খুব কম, তবে তাতে আশাহত হওয়ার কিছু নেই। আপনি ফ্রিল্যান্সিং ব্যাপারটা এমন, এই যে এটা হলো চক্র বৃদ্ধি হারে বাড়ে। আপনি যখন কাজ পাওয়া শুরু করবেন তখন দেখা যাবে আপনি কাজ পাচ্ছেনই। তো যতদিন আপনি কাজ না পাচ্ছেন ততদিন আস্তে আস্তে বিট করতে থাকুন, আশা হারাবেন না। কখনো পাগলের মতো বিট করবেন না যে আজকেই আমি 50টা বিট করে দেখা দেবো। আপওয়ার্কে বিডের একটা লিমিট আছে যে প্রতি মাসে আপনি এতগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো চেষ্টা করুন যে আপনার লিমিটের মধ্যে থাকতে, এবং কিছু ফাঁকা থাকুক সমস্যা নেই। শুধুমাত্র যেই জবে আপনি 100% শিওর যে এই জবে যদি আমি অ্যাপ্লাই করি আমি পাই, তাহলে আমি এই জব যে কারো থেকে ভালো মতো করতে পারবো, সেই জবে আপনি অ্যাপ্লাই করবেন। তো এই তো, এভাবে শুরু করুন, শুরু করে ফেলুন আস্তে আস্তে, এবং কন্টিনিউ করুন। আপনি যদি 2-3 মাস ঠিক মতো বিড করেন, 2-3 মাস ঠিক মতো কষ্ট করেন, এবং আপনি যদি আসলেই কাজ জানেন, তাহলে আপনি কাজ পাবেন, এই গ্যারান্টি আমি দিতে পারি আপনাকে। অনেকেই বলে এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, অ্যাপ্রুভ একটু কম হচ্ছে, এটা সত্যি। অনেকেই বলে যে আমি কাজ পারি কিন্তু আমি কাজ পাই না, এটা আসলে ভুল কথা। কেউ যদি সত্যি সত্যি কাজ পারে তাহলে সে কাজ পায় না, এটা কখনো হবে না। আপনি যদি সত্যি সত্যি স্কিলড হন, আপনার যদি সত্যি সত্যি কাজের, মানে আপনার যদি স্কিলটা থাকে যে না আমি পারি, তাহলে আপনি কাজ পাবেনই পাবেন, এটা একদম গ্যারান্টিড। আপনাকে আপনার মানে আপনি কাজ করে শেষ করতে পারবেন না যদি আপনার প্রপার স্কিলটা থাকে। আর যদি আপনার স্কিল না থাকে, আপনি দেখা যাবে
হয়তো হুজুগে 2-3টা কাজ পেতেও পারেন, নাও পেতে পারেন, বাট আপনি কখনো ক্যারিয়ারটা নিয়ে লম্বা করতে পারবেন না, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা। ফ্রিল্যান্সিং অনেক ইন্টারেস্টিং একটা পেশা, এবং নিজের সময় আপনি কাজ করতে পারবেন, নিজের মতো করে আপনি ঘুরতে পারবেন, কাজ করতে পারবেন। যদিও আপনার ডেডলাইন থাকবে, বাট তারপরে আপনি আপনার ল্যাপটপে অফিস নিয়ে ঘুরতে পারবেন। আহ, পুরো ব্যাপারটাই অন্যরকম, অফিসের মতো না। আই পার্সোনালি হেট অফিস। আমি যে 3 মাস ইন্টার্নশিপ করেছিলাম, সেই 3 মাস ছিল আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায় বলতে পারেন। সো অফিসে যে কাজ করার ব্যাপারটা আমাকে দিয়ে হয় না, অনেককে দিয়ে হয়। অনেক ফ্রিল্যান্সার দেখা যায় নিজেদের অফিস সেট আপ করে নেয়, তাদের হয়তো অফিসে থাকতে ভালো লাগে, সেটা তাদের ব্যাপার। তো এই তো। আর ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের আর একটা ব্যাপার আমি বলে ভিডিওটা শেষ করবো, 20 মিনিট হয়ে গেছে। ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ধান্দাবাজি হয়। ফ্রিল্যান্সিং সবচেয়ে বড় ধান্দাবাজি হওয়ার একটা জায়গা। আপনাকে অনেকে বলবে যে আমি আপনাকে এই শিখাই দিব, এত টাকা দেন, আমি আপনাকে ওই শিখাই দিব, এত টাকা দেন, আপনি কাজ পাবেন এত। এগুলো থেকে দূরে থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং গুগল করা শিখুন। আপনি যদি গুগল করেন সবকিছু আপনি গুগলে পাবেন। গুগলে যদি না পান কিছু বাই এনি চান্স, এই ভিডিওর কমেন্টে বা আমাদের যে ফেসবুক গ্রুপে আছে ওখানে জিজ্ঞেস করুন, আমি পার্সোনালি আপনাকে হেল্প করার ট্রাই করবো। এবং বদলে আমি কিছু চাবো না। সো এই তো, আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য শুভ কামনা। আমার পরিচিত অনেকে আছে যারা প্রথমে চাকরি করত, পরে চাকরি ছেড়ে ফুল টাইম ফ্রিল্যান্সার হয়ে গেছে। আমার পরিচিত অনেকে আছে যারা চাকরি খুঁজেই নেই, তাদের চাকরি খুঁজতেই হয় নাই, কারণ তারা ফ্রিল্যান্সার। আমার পরিচিত এমন অনেক আছে যারা নিজে তো ফ্রিল্যান্সারই, তার কাজের এত প্রেশার হয়ে গিয়েছে যে সে আরো 10 জনকে চাকরি দিয়ে ফেলেছে। ঠিক আছে? সো আপনিও এই এই ক্যাটাগরিগুলোর কোনো একজন অবশ্যই হতে পারবেন, এবং আমি সেই দিনের জন্য ওয়েট করছি যেদিন আপনি বলবেন যে না, আমি ওই ভিডিওটা দেখেছিলাম, তারপর আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি, এবং শুরু করার পরে দেখা গেছে যে আমি এই এই হয়ে গিয়েছি। তো এই তো, সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি রিসেন্টলি সাবস্ক্রাইবের বক্সটা দেওয়া শিখেছি, এই পাশে দিব, এখানে দিব সাবস্ক্রাইবের বক্স, আর এখানে আমি আরেকটা ভিডিওর, এই যে এখানে এখানে আমি আরেকটা ভিডিওর দিয়ে দিব, কি বলো ওটাকে, লিংক। সো আপনি ওই ভিডিওটা দেখে ফেলেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।